ব্যায়াম করলে যেমন পেশির আকার বাড়ে, তেমনি জ্ঞান অর্জনে যদি ব্রেনের আকার বাড়ত, তবে এই ভিডিওটি আপনার ব্রেনের সাইজকে এতটাই বাড়িয়ে দিত যা নিয়ে হয়তো আপনার চলতে অসুবিধা হতো। কারণ এই ভিডিওটিতে আমরা মানি রিলেটেড এমন 4টি রুলস আপনাদের সাথে শেয়ার করব, যা জানার পর আপনি ভাববেন এত ভিডিও দেখার পরেও, এত বই পড়ার পরেও, জীবনের একটা লম্বা সময় অতিবাহিত করেও আমি কতটা কম জানি। So, my dear brothers and sisters, let's start. Number 1. The Diderot Principle. পাঞ্জাবের একটি ছেলে মায়ের চিকিৎসার 16 লাখ রুপি পাবজি খেলে উড়িয়ে দেয়। অল্প কয়েকদিন আগে কলকাতার একটি ছেলে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কারণ সে তার 30 লাখ টাকা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে লস খেয়ে যায়, যে 30 লাখ টাকা সে লোন করে অ্যারেঞ্জ করেছিল। এমনকি রিসেন্টলি আমাদের একজন ভিউয়ারও কমেন্ট করে জানান তার কাজিন শেয়ার মার্কেটে 10 লাখ টাকা ইনভেস্ট করে বড় ধরনের লসের শিকার হন। এই ফাঁদে কেবল অল্প বয়স্করাই নয়, বরং অনেক বিজ্ঞ ব্যক্তিরাও পড়েছেন। দ্য মিলিয়নার ফার্স্ট লেন বুকের অথার এমজে ডিমার্কো বলেন, আমি আমার প্রথম বিজনেস 98 কোটিতে বিক্রি করি, ফলে আমার মনে হয় আমি তো ধনী হয়ে গেছি, এবারে আমার একটি দামি কার নেওয়া উচিত। আমি বেশি না ভেবে ল্যাম্বরগিনি কিনে ফেলি, কিন্তু এরপর আমি রিয়েলাইজ করি এই গাড়ি আমার পকেট থেকে অঝরে টাকা বের করে দিচ্ছে। যেমন কয়েক মাস অন্তর অন্তর 25,000 টাকার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, প্রতি 2 বছর পর পর 2.5 লাখ টাকার টায়ার চেঞ্জ করতে হয়, প্রতি বছর 3 লাখ টাকার মেইনটেনেন্স করাতে হয়, 2,10,000-এর প্রতি বছর ইন্স্যুরেন্স দিতে হয়, প্রতি 20,000 মাইল চলার পর 8 লাখ টাকার ক্লাচ চেঞ্জ করতে হয়, আর 5,000 প্রত্যেকবার এই গাড়ি ধোয়ার জন্য লাগে। এখানেই শেষ নয়, যখন কেউ ল্যাম্বরগিনির মতো গাড়ি চালায় তখন সবাই এটা এক্সপেক্ট করে এর ভেতরে থেকে যে বের হবে সে অনেক হাই স্ট্যাটাসওয়ালা মানুষ হবে, যার জন্য আমার সব নর্মাল ড্রেস বদলে হাই ক্লাস ড্রেস নিতে হয়েছে। আর এত কিছু রিয়েলাইজ করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল, ততক্ষণে আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি। আর এই অদৃশ্য ট্র্যাপটির নাম হলো ডিডেরো প্রিন্সিপাল, যা সর্বপ্রথম উপলব্ধি করেন 16th সেঞ্চুরির ফ্রেঞ্চ ফিলোসফার ডেনিস ডিডেরো। মূলত তার নামেই এই ট্র্যাপটির নামকরণ করা হয়। তিনি বলেন, আমি আমার একটি পুরনো গাউনকে খুব ভালোবেসে সবসময় পরতাম, কিন্তু হঠাৎ একদিন আমার এক বন্ধু একটি নতুন গাউন আমাকে গিফট করে। এরপর যখন ওই নতুন গাউন পরি তখন আমার আগের সব পোশাকগুলোকে পুরনো মনে হতে শুরু করে, তাই আমি সবগুলো পোশাক বদলে ফেলি। আর কেবল পোশাকই নয়, আমার ঘরের আসবাবপত্রগুলোও পুরনো মনে হতে শুরু করে, তাই আমি সব নতুন আসবাবপত্র কিনে ফেলি। পরবর্তীতে তিনি এই ভুলটি বুঝতে পারেন এবং একটি এসে লিখে আমাদের সাবধান করে যান। ইন শর্ট, আমরা যখন কোনো দামি জিনিস কিনি কিংবা কোনো দামি জিনিসের লোভে পড়ি, তখন আমরা কোনো কিছু না ভেবেই অনেক বড় বড় রিস্ক নিয়ে ফেলি, যা পরবর্তীতে আমাদের জীবনকে ধ্বংসও করে দিতে পারে। তাই এই জাতীয় সমস্যার সমাধান রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুর ড্যাডে লিখেছেন। তিনি বলেন, পৃথিবীর সমস্ত কাজকে আমাদের 2 ভাগে ভাগ করতে হবে, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 হলো সেই সমস্ত সিদ্ধান্ত বা কাজ যেগুলোতে আমরা ফেল করলেও আমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না, যেমন ব্লগিং ওয়েবসাইট খোলা, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করা, ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা, ফ্রিল্যান্সার হওয়া ইত্যাদি। অন্যদিকে টাইপ 2 হলো এমন সিদ্ধান্ত যাতে যদি আমরা ভুল করি তবে তার মাসুল আমাদের এবং আমাদের পরিবারকে খুব বাজেভাবে দিতে হতে পারে। এক্সাম্পল, আপনি কোথাও চাকরি করেন আর আপনি আপনার ফ্যামিলির একমাত্র আর্নার, তো 2-1টা ব্রডকাস্ট দেখে কোনো চিন্তাভাবনা ছাড়াই চাকরি ছেড়ে দিয়ে নিজের বিজনেস শুরু করলেন। এখন যদি বিজনেস ফেল হয় তবে আপনার এবং আপনার পরিবারের জীবন হেলে রূপান্তর হতে পারে। তাই টাইপ 2 সিদ্ধান্ত আপনাকে সবসময় ভেবেচিন্তে নিতে হবে। এই ক্ষেত্রে সমাধান হলো আপনি চাকরির পাশাপাশি ওই বিজনেসটি করতে পারেন। যখন আপনি দেখছেন আপনার চাকরির বেতনের তুলনায় ওই বিজনেস থেকে 3-4 গুণ বেশি টাকা পাচ্ছেন আর আপনার মনে হচ্ছে আপনার বিজনেস এখন স্টেবল, তবে সেই সময় আপনি চাকরিটা ছেড়ে দিন, কারণ এখন এই সিদ্ধান্তটাই আপনার জন্য টাইপ 1 সিদ্ধান্ত হয়ে গেছে। নাম্বার 2, রিচ পিপল ডোন্ট ওয়ার্ক ফর মানি।
রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুর ড্যাডে বলেন, গরিবেরা টাকার জন্য কাজ করে, ধনীরা টাকা দিয়ে কাজ করায়। ফর এক্সাম্পল, ধরুন একটি গ্রামে অত্যন্ত জনপ্রিয় একটি রিসর্ট তৈরি করা হচ্ছিল, যার জন্য সেখানে প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্কারের প্রয়োজন ছিল। তো ওই গ্রামের দুজন ব্যক্তি, রাকিব আর সাকিব, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ওই কাজের সাথে যুক্ত হয়। দুজনেই লেখাপড়া না জানলেও যথেষ্ট বুদ্ধিমান ছিল। রাকিবের গোল ছিল সে ওই কাজ থেকে কিভাবে বেশির থেকে বেশি স্যালারি নিয়ে আসতে পারে। তাই সে ম্যানেজারের চামচাগিরি করে অন্য ওয়ার্কারদের থেকে নিজের বেতন বাড়িয়ে নেয়, আরও বেশি টাকার জন্য ওভারটাইম কাজ করে এবং তার বড় ছেলেকে ওই কাজের সাথে যুক্ত করে। ফলে রাকিব সাকিবের থেকে বেশ ভালো পরিমাণে আয় করতে থাকে। কিন্তু সাকিবের এই বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তার চিন্তাভাবনা ছিল অন্যরকম। সে কনস্ট্রাকশনে কাজ করার পাশাপাশি এই রিসর্ট থেকে কি কি সুবিধা পেতে পারে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। ফলে সে জানতে পারে অত্যন্ত জনপ্রিয় এই রিসর্টটি একটি পাবলিক কোম্পানি, তাই সে চাইলেই এর শেয়ার কিনে নিতে পারে। এছাড়াও সে জানতে পারে এই রিসর্টটি কেবল এখানেই নয়, আশেপাশে আরও বেশ কয়েকটি গ্রামে তৈরি করা হবে। তো সে 3টি কাজ করে। প্রথম, সে ওই কোম্পানির শেয়ার কেনে। দ্বিতীয়, অন্য গ্রামে যেখানে আরেকটি রিসর্ট তৈরি হবে তার পাশে সে কিছু পরিমাণ জমি খুব কম দামে কিনে রাখে। আর তৃতীয়, সে জানত রিসর্ট তৈরি হবার পর সেখানে প্রচুর এমপ্লয়ি আসবে আর তাদের এই গ্রামেই থাকতে হবে, কারণ রিসর্ট কেবল তাদের মেইন এমপ্লয়িদেরকেই থাকার ব্যবস্থা করে দেবে। তাই সে ছোট লেভেলের এমপ্লয়িদের জন্য তার একটি ছোট্ট জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেবার ব্যবস্থা করে। 5 বছর পর রিসর্টের কাজ শেষ হয়, ফলে রাকিবের চাকরি চলে যায় আর তাকে বলা হয় সে যদি পুনরায় চাকরি করতে চায় তবে তাকে 100 কিলোমিটার দূরে যেখানে অন্য আরেকটি রিসর্ট তৈরি হচ্ছে সেখানে যেতে হবে। কিন্তু রাকিব বুঝতে পারছিল না এই বয়সে সে বাড়ি থেকে দূরে গিয়ে কিভাবে থাকবে। অন্যদিকে সাকিবের রিসর্ট খোলার পর থেকেই শেয়ারের প্রফিট বাড়তে শুরু করে আর তার ভাড়া দেওয়া বাড়ি থেকেও বেশ ভালো পরিমাণে টাকা আসতে থাকে। ফলে তার প্যাসিভ ইনকাম শুরু হয়ে যায় আর সে পাশের গ্রামে যে জায়গাটি কিনে রেখেছিল তার দামও হু হু করে বেড়ে যায়। এখন সে চিন্তা করছে এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে ওই জমিতে আরেকটি ভাড়া দেওয়ার জন্য বাড়ি তৈরি করবে। ইন শর্ট, সাকিবের মতো রিচ মাইন্ডসেটের লোক কিছুটা সময় তো টাকার জন্য কাজ করে, কিন্তু তারা জানে ফিউচারে তাদের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হবে যেন তার আর কাজ করার প্রয়োজন না পড়ে। একইভাবে জেকে রোলিং হ্যারি পটার লেখার পর তার সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করেন কেবল হ্যারি পটারের রাইট ইউজ করে। তিনি বই বিক্রি থেকে টাকা নেওয়ার পাশাপাশি টয়েস কোম্পানিতে যান এবং বলেন, তুমি হ্যারি পটারের টয়েস বানাও আর আমায় কিছু $1,000,000 দাও। এরপর তিনি ইলেকট্রিক আর্টের কাছে যান আর বলেন, তুমি হ্যারি পটারের স্কেচ বানাও আর আমায় কিছু $1,000,000 দাও। আবার ইউনিভার্সাল স্টুডিওসে যান এবং বলেন, তুমি হ্যারি পটারের থিম পার্ক বানাও আর আমায় কিছু $1,000,000 দাও। মানে এরা সময় বিক্রি করে নয়, সময় ব্যবহার করে টাকা ইনকাম করে। নাম্বার 3, দ্য রিচ ইনভেন্ট মানি। রবার্ট কিওসাকি বলেন, সবথেকে বড় যে অ্যাসেট প্রতিটি মানুষের কাছে রয়েছে তা হলো তার ব্রেন। তাই যদি কেউ তার ব্রেইনে ইনভেস্ট করে তবে সে সহজেই মিডল ক্লাস ট্র্যাপকে ভেঙে ফেলতে পারে। চলুন বিষয়টি একটি অ্যামেজিং এক্সাম্পলের সাথে দেখি। একজন রিয়েল এস্টেট ইনভেস্টর খেয়াল করলেন রাস্তার পাশের জমিগুলোর দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কেবল একটি জমি বাদ দিয়ে। কারণ ওই জমি আর রাস্তার মাঝখানে রয়েছে একটি দুর্গন্ধযুক্ত নালা। এছাড়াও ওই জমিতে যেতে হলে নালা এড়িয়ে পাশের রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। তাই কেউই ওই জমিটি কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছিল না। কিন্তু এই বিজনেসম্যান এই জমিটির মাঝে প্রফিট দেখতে পায়। সে পাশের জমিগুলোর 1/4 ভ্যালুতে এই জমিটি কিনে ফেলে এবং 3 লাখ টাকা ইনভেস্ট করে ওই নালাটি বন্ধ করে দেয় এবং রোড থেকে ওই জমিতে যাওয়ার জন্য একটি ছোট পুল তৈরি করে দেয়। ব্যাস, এই দুটি কাজ করতেই ওই জমিটির দাম বাকি জমিগুলোর সমান হয়ে যায় আর সে এই প্রপার্টিটি বিক্রি করে 3 গুণ টাকার প্রফিট আর্ন করে। নাম্বার 4, ওয়ার্ক টু আর্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এমন একটি জনপ্রিয় বই যে এর সম্পর্কে বলা হয় অনেকেই এই বইটির অডিও প্লে করে বারবার শুনতে থাকেন।
যেন এই বইটির অমূল্য জ্ঞান তার সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়। অসাধারণ এই বইটি বেশ অদ্ভুতভাবে লেখা হয়েছিল। 19th সেঞ্চুরির ওয়ান অফ দ্য রিচেস্ট বিজনেসম্যান অ্যান্ড্রিউ কার্নেগি এই বইয়ের অথার নেপোলিয়ান হিলকে বলেন, আমি পৃথিবীকে ধনী হবার ফিলোসফি ও সিক্রেট সম্পর্কে জানিয়ে যেতে চাই, আর এর জন্য কম করে হলেও 20 বছর সময় লাগবে। যদি তুমি আমার জন্য কাজ করতে চাও তবে আমি তোমায় এই 20 বছরে কোনো প্রকারের স্যালারি দেব না। এবার তোমায় এখনই বলতে হবে তুমি আমার সাথে কাজ করতে চাও নাকি না। নেপোলিয়ান হিল কিছুতেই বুঝতে পারছিলেন না তার কি করা উচিত, কিন্তু তিনি ভাবলেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি যখন আমায় কিছু করতে বলছেন তখন আমার অবশ্যই এই অফারটি অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তাই তিনি এই কাজের জন্য রাজি হয়ে যান। এরপর অ্যান্ড্রিউ কার্নেগি নেপোলিয়ান হিলকে ওই সময়ের সবথেকে ফেমাস ব্যক্তিদের সাথে মিট করায় আর বলে, আমি জানি এরা প্রত্যেকেই ফিউচারে অনেক ধনী হবে, তাই তোমার কাজ হলো এদের প্রত্যেকের মাঝে কি কি কোয়ালিটি কমন আছে তা খুঁজে বের করা। এরপর নেপোলিয়ান হিল তার কথা মতো এদের উপর রিসার্চ করেন এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি লেখেন, যার জন্য পরবর্তীতে তিনিও মিলিয়নার হয়ে যান। ইন শর্ট, তিনি রেডি ছিলেন ফ্রিতে 20 বছর পর্যন্ত কাজ করার জন্য। যেমন ওয়ারেন বাফেট শুরুতে বেঞ্জামিন গ্রাহামকে বলেছিলেন, আমি আপনার জন্য ফ্রিতে কাজ করতে চাই, কিন্তু বেঞ্জামিন গ্রাহাম তাকে মানা করে দেয়। তেমনি মনীষ পাবরাই ওয়ারেন বাফেটকে বলেছিলেন, আমি আপনার জন্য ফ্রিতে কাজ করতে চাই, কিন্তু ওয়ারেন বাফেট বলেন, না, আমি একাই যথেষ্ট। কিন্তু মনীষ পাবরাই এরপরেও ওয়ারেন বাফেটের পিছু ছাড়েননি, কারণ তিনি ওয়ারেন বাফেটকে তার মেন্টর মানতেন। তাই প্রায় 5.5 কোটি টাকা খরচ করে তিনি ওয়ারেন বাফেটের সাথে একটি লাঞ্চ করার সুযোগ বের করে নেন। এদের মতোই প্রতিটি মিলিয়নার এবং বিলিয়নাররা জ্ঞানের জন্য পাগল ছিলেন। এর জন্যই হয়তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, দ্য মোর আই লার্ন দ্য মোর আই রিয়েলাইজ হাউ মাচ আই ডোন্ট নো। তো বন্ধু, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর হাতের মতো ব্রেনের সাইজকে বাড়াতে এসএসএস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।